বর্তমানে বাংলাদেশে শাওমি যে স্মার্টফোন ব্র্যান্ডটি আছে সেটি ব্যাপক হারে গ্রহণযোগ্য হয়ে উঠেছে আমাদের গ্রাহকদের মাঝে। কিন্তু কিভাবে শাওমি দিনের পর দিন এতটা গ্রহণযোগ্যতা পেল, কি কি চ্যালেঞ্জেস তারা ফেস করছে, কিভাবে বাংলাদেশে আরও নতুন নতুন প্রোডাক্ট তারা নিয়ে আসবে, এই ধরনের বিভিন্ন তথ্য আমরা জানতে চেয়েছিলাম শাওমি বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান ভাইয়ার কাছে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন প্রতিদিনের বাংলাদেশের নতুন আয়োজনে আসাদুজ্জামান ভাইয়া। কেমন আছেন? 2021 সালে গাজীপুরে শাওমি তাদের নিজস্ব কারখানা চালু করে। সেটার পরে বাংলাদেশের ক্রেতাদের কাছে আসলে কি ধরনের সাড়া পেয়েছিল শাওমি, এখন কি অবস্থা? থ্যাংক ইউ সো মাচ। 2021 সালে গাজীপুরে আমরা যে স্থানীয় যে কারখানা দিয়ে আমাদের উৎপাদন শুরু করেছি, এই ধারাবাহিকতা আমাদের কিন্তু শাওমি বাংলাদেশের অবস্থান উত্তর আরও অনেক শক্তিশালী হয়েছে। আপনারা জেনে থাকবেন যে আমাদের এখন 99.99% ফোনই কিন্তু আমাদের এই গাজীপুরের যে হাইটেক পার্কের যে কারখানা সেখানে কিন্তু উৎপাদিত হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু যে পিসিবি যেটাকে বলি সেটা কিন্তু এখন আমরা লোকালি ম্যানুফ্যাকচারিং করতেছি। তার কারণে যেটা হয়েছে যে আমাদের যে স্মার্টফোনের যে টেকনোলজি বাংলাদেশে কিন্তু আরও অনেক ধাপ এগিয়ে গিয়েছে। এখানে যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে লোকালি ম্যানুফ্যাকচারিংয়ের কারণে আমরা কিন্তু অনেক সাশ্রয়ী দামে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা কাস্টমারদের কাছে পৌঁছে দিতে পারছি। তার কারণে আমাদের কিন্তু মার্কেট শেয়ার, আমাদের যে অবস্থান আরও আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। কাস্টমাইজেশন ও ফিচারের জন্য তো শাওমি বরাবরই জনপ্রিয়। তো আফটার সেলস সার্ভিস কিভাবে ক্রেতাদেরকে শাওমি দিচ্ছে এবং পরবর্তীতে আরও কি কি পরিকল্পনা রয়েছে? এক হচ্ছে যে সারা বাংলাদেশে কিন্তু আমাদের সার্ভিস সেন্টারগুলো কিন্তু বিস্তৃত। সো কাস্টমার যেখান থেকে প্রোডাক্ট কিনুক কেন তার কিন্তু কাছাকাছি দূরত্বের মধ্যে কিন্তু সে সার্ভিস সেন্টার পাচ্ছে। আমাদের সার্ভিস সেন্টারগুলোতে আমরা কিন্তু বিশ্বমানের স্ট্যান্ডার্ড মেনটেন করি অল কাইন্ড অফ সার্ভিসের ক্ষেত্রে। আমাদের টেকনিশিয়ানরা ওয়েল ট্রেন, ওয়েল গ্রুম এবং তাদেরকে আপ টু ডেট সব ধরনের কিন্তু ট্রেনিং দেওয়া হয়, যে কারণে কাস্টমারদের যে কোনো ধরনের সমস্যা কিন্তু তারা খুব সহজেই আইডেন্টিফিকেশন করতে পারে। যেটা আফটার সেল টেক প্রোডাক্টের ক্ষেত্রে আফটার সেল সার্ভিস সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে যে প্রবলেমটা আইডেন্টিফাই করা। আমাদের যে টেকনিশিয়ানসরা আছে দে ক্যান আইডেন্টিফাই দ্য প্রবলেম ভেরি ইজিলি নাও, এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি। শুধু তাই না, আমাদের আফটার সেলসের জন্য আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের মেসেঞ্জার বিভিন্নভাবে কিন্তু আমরা কাস্টমারদের কোয়েরি গ্রহণ করি, এবং কাস্টমারদের অনেক ধরনের প্রবলেম আছে যে প্রবলেমগুলোর জন্য আসলে সার্ভিস সেন্টারে আসার দরকার নাই, শুধুমাত্র ঘরে বসে কিছু গাইডলাইন ফলো করলে কিন্তু প্রবলেম সলভ করা সম্ভব। আমরা সেটাও কিন্তু দিয়ে আসছি। আরেকটা বিষয় আমি এখানে যোগ করতে চাই, সেটা হচ্ছে আমাদের শাওমি কমিউনিটি যে অ্যাপ, সেখানে প্রায় 10 লক্ষেরও বেশি কিন্তু ইউজাররা রেজিস্টার্ড, এবং সেখানে আমাদের কমিউনিটি মডারেটররা কিন্তু এই যে কাস্টমারদের যে সমস্যা তারা কিন্তু সেখান থেকেও সলভ করতেছে। সো কাস্টমাররা এখন যেহেতু ডিজিটাল যুগ, সো কাস্টমারদের কিন্তু সবসময় সার্ভিস সেন্টার আসতে হয় না, বাট আমরা বিভিন্নভাবে এই সার্ভিসগুলো কিন্তু এখন কাস্টমারকে দিয়ে রাখি। শাওমি তো শুধুমাত্র এখন একটা স্মার্টফোন ব্র্যান্ডই না, এটা হচ্ছে স্মার্ট টিভি, অত্যাধুনিক গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্সের আসলে অনেক বড় একটা ইকোসিস্টেম। এখন বাংলাদেশের যারা কাস্টমার আছে তারা এই ব্যাপারটা কিভাবে গ্রহণ করেছে, স্মার্টফোনের বাইরে কি, এবং আপনাদের এই পণ্যগুলো নিয়ে বাংলাদেশে মানে এই সেক্টরটা বড় করার কি কি পরিকল্পনা রয়েছে? আপনি ঠিকই বলেছেন, শাওমি কিন্তু গ্লোবালি কোনো শুধুমাত্র স্মার্টফোন ব্র্যান্ড না, এটাকে টেক ব্র্যান্ড হিসেবে মানুষ আসলে বেশি পরিচিত হবে। সো আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে আমাদের বিভিন্ন ধরনের যে নন মোবাইল ক্যাটাগরি আইটেম আছে, স্মার্ট টিভি, দেন এয়ার ফ্রায়ার, এয়ার পিউরিফায়ার, এওআইটি ইকোসিস্টেম প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর চাহিদা আমরা লক্ষ্য করেছি। তারই ধারাবাহিকতায় আমরা 2026 সালে আমরা একটা দারুণ ডিসিশন নিয়েছি যে বাংলাদেশে আমরা এই ইকোসিস্টেম প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশের মানুষের দরজায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা দ্বিতীয় প্রান্তে কিন্তু আমাদের স্মার্ট লিভিং ফর এভরিওয়ান নামে একটা নতুন ক্যাম্পেইন লঞ্চ করেছি, যার আন্ডারে আমরা নতুন অনেকগুলো ক্যাটাগরি অফ প্রোডাক্ট কিন্তু লঞ্চ করেছি। আমরা স্মার্ট টিভি বাংলাদেশে এনেছি 2টা সিরিজের, আমাদের ওয়াশার ড্রায়ার লঞ্চ করেছি, দেন স্মার্ট এয়ার পিউরিফায়ার, এয়ার ফ্রায়ার সহ অনেক ধরনের ইউআইটি প্রোডাক্ট কিন্তু আমরা এখন অফিসিয়ালি বাংলাদেশে আনতেছি। আমরা এটাতে প্রচুর সাড়া পেয়েছি, বিশেষ করে স্মার্ট টিভি, এয়ার ফ্রায়ার খুব ভালো আমাদের কাস্টমার অ্যাকসেপ্ট করেছে,
এবং আমরা এটার খুব ভালো প্রসপেক্ট দেখতে পাচ্ছি ইন ফিউচার। সো এটার সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে আমাদের গ্লোবাল যে ফিলোসফি, যে হিউম্যান কার হোম, এই ফিলোসফির আন্ডারে কিন্তু আমরা সারা পৃথিবীতেই হচ্ছে আমাদের সমস্ত প্রোডাক্ট, যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট, সেই প্রোডাক্ট কিন্তু আমরা আসলে আস্তে আস্তে এক্সপান্ড করতেছি এবং বাংলাদেশেও আমরা ডেফিনেটলি সেটা অব্যাহত রাখবো। চলতি বছরে যে বৈশ্বিক ও দেশীয় যে অর্থনৈতিক পরিস্থিতি, সেখানে তো ধরেন অনেক সময় অস্থিতিশীল কিছু সিচুয়েশন আমরা দেখেছি বিভিন্ন বাণিজ্য ক্ষেত্রে। সেখানে আসলে শাওমির একটা মূল দর্শন যে অ্যামেজিং প্রোডাক্টস উইথ অনেস্ট প্রাইসিং, এই বিষয়টা মাথায় রেখে সাধারণ মানুষের কাছে শাওমির বিভিন্ন পণ্য পৌঁছে দেওয়ার জন্য আপনারা ঠিক কি কি কৌশল আসলে অবলম্বন করছেন এই মুহূর্তে? শাওমির যে ফিলোসফি সেটা হচ্ছে অ্যামেজিং প্রোডাক্ট অ্যাট অনেস্ট প্রাইসিং। সো আমরা কিন্তু বাংলাদেশেও কিন্তু একই ধারা নিয়ে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টের প্রাইসিং করি। এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা বিগত বছরগুলোতে অনেক ধরনের অর্থনৈতিক এবং বিভিন্ন ধরনের অস্থিরতা আমাদের বাংলাদেশে এবং বৈশ্বিক আমরা লক্ষ্য করেছি। তো শাওমি যেটা করেছে বাংলাদেশে, যে আমাদের লোকাল স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা কিন্তু যে আমাদের যে মূল ধারা, যে অনেস্ট প্রাইসিং, সেই প্রাইসিং কিন্তু আমরা বজায় রেখেছি। তার জন্য আমাদেরকে অনেক ডিপলি কাজ করতে হয়েছে। আমাদের চ্যানেল এক্সপানশন করা থেকে শুরু করে আফটার সেল সার্ভিস সব কিছু মিলিয়ে কিন্তু আমরা চেষ্টা করেছি যে দাম যেন আমাদের এই মূল ধারার সঙ্গে থাকে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রোডাক্টের ভ্যারাইটি কিন্তু একদম এন্ট্রি লেভেল থেকে ফ্ল্যাগশিপ পর্যন্ত। সো আমরা চেষ্টা করি কাস্টমাররা যেই ধরনের টেস্ট অথবা যে ধরনের ক্রয় ক্ষমতা আছে, সেই ক্রয় ক্ষমতা অনুযায়ী কিন্তু আমরা ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট যেন আমরা দিতে পারি। রিসেন্টলি আমরা এই বছর থেকে আরেকটা কাজ শুরু করেছি, সেটা হচ্ছে হালাল ফ্লেক্সের মাধ্যমে 20 থেকে 25% ডাউন পেমেন্ট করে কিন্তু এখন আমাদের শাওমি ফ্যানরা কিন্তু এখন আমাদের প্রোডাক্ট কিন্তু ক্রয় করতে পারতেছে। এটি কিন্তু একটা বিশাল সুবিধা তাদের জন্য। সো 6 মাস পর্যন্ত ইনস্টলমেন্টে তারা কিন্তু আমাদের এখন স্মার্টফোনগুলো কিনতে পারতেছে। সো এটা দিয়েও আমরা আমাদের কাস্টমারদের কনভিনিয়েন্স তৈরি করতে পেরেছি। এআই ও 5G প্রযুক্তি তো এখন মূলধারারই একটা পরিণত হয়েছে। তো শাওমির যে ফ্ল্যাগশিপ আর বাজেট ফোনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে সাধারণ ব্যবহারকারীদের অভিজ্ঞতাটা বদলে দিচ্ছে, মানে এই নতুন সেগমেন্টটা আসলে কেমন, তরুণদের মাঝে আপনারা কেমন সাড়া পাচ্ছেন? এখন তো এআই যেই রেভলিউশনের দিকে আসতেছে, সব কিছুর মধ্যে আস্তে আস্তে এআই ইন্টিগ্রেটেড হচ্ছে, আর সেটাতে স্মার্টফোন সবচেয়ে আগে আসলে এআই কিন্তু ইন্টিগ্রেট করেছে। এখন আমি যদি বলি শাওমির যে ফ্ল্যাগশিপ ডিভাইস, সেই ডিভাইসগুলোতে অবশ্যই আমাদের যে এআইয়ের মানে যে লেটেস্ট টেকনোলজিগুলো ইনকর্পোরেট করা থাকে। এর মধ্যে যেমন আমরা সবাই জানি যে এআই ক্যামেরা, যেহেতু আমরা ক্যামেরাটাকে খুব বেশি ব্যবহার করি, এআই ক্যামেরা দিয়ে অনেক কিছু এনহান্স করা সম্ভব এবং অনেক দুর্দান্ত ফিচার কিন্তু এখন এআই ক্যামেরাতে আছে। কিন্তু শাওমি কিন্তু শুধুমাত্র ক্যামেরা না, এটার যে অপারেটিং সিস্টেম আমাদের হাইপারওয়েস, সেটা এআই ইন্টিগ্রেটেড, যেটা দিয়ে দারুণ সব অপটিমাইজেশন হয়। এখন আমাদের হাইপারওয়েসের যে এআই ইকোসিস্টেম আছে, সেটা দিয়ে কিন্তু আমরা কাস্টমারদের যে দৈনন্দিন যে ব্যবহারের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন বুঝে কিন্তু তার সিস্টেমকে অপটিমাইজ করি, যেটা আরও অনেক বেশি ফ্ললেস এক্সপিরিয়েন্স দেয়। তারও বাইরে আরও যে টেক এরিয়াগুলোতে আছে, সেখানে আমরা এআইকে ইন্টিগ্রেট করছি, যেমন ব্যাটারি এনহান্সমেন্ট, যে কীভাবে আসলে অপটিমাইজ করে এআই অপটিমাইজেশনের মাধ্যমে আমরা ব্যাটারিকে আরও এনহান্স করতে পারি, লনজিভিটি আমরা বাড়াতে পারি। সো এই জায়গাগুলোতে অবশ্যই শাওমি কাজ করতেছে। আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের মিড রেঞ্জে আমাদের এই এআই টেকনোলজিগুলো এক্সপান্ড করেছি এবং আমরা ইভেন এন্ট্রি লেভেলের যে ফোন আছে, সেই ফোনগুলোতেও আমরা এআই এর অনেক ফিচার নিয়ে এসেছি। বিশ্ববাজারে এআই নির্ভর প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে RAM ও ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চাহিদাটা ফুটে উঠেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্মার্টফোন বাজারে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বা শাওমি কিভাবে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করবে? এটা খুবই সময়োপযোগী একটা আসলে টপিক। আমরা সবাই এই বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন। এটা একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যদি মেমোরি চিপের কথা বলি, সেটা একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন করেছে স্মার্টফোন প্রাইসিংয়ে। আর গত 18 মাসে মেমোরি চিপের দাম প্রায় 600% বেড়েছে। এটার কারণ হচ্ছে যে এআই ইকোসিস্টেম, এআই টেকনোলজির যে ডাটা সেন্টার এবং ক্লাউড সেন্টার, এগুলা করতে গিয়ে দে আর কনজিউমিং হিউজ অ্যামাউন্ট অফ মেমোরি চিপ, যেটার জন্য আসলে সাপ্লাই দেওয়ার কোম্পানি সারা পৃথিবীতে ধরুন হাতে গোনা 3-4টা আছে।
সো যে ডিমান্ড এখন তৈরি হয়েছে সেই পরিমাণ কিন্তু তারা সাপ্লাই দিতে পারতেছে না। এটার একটা বড় ইম্প্যাক্ট আসলে আমাদের স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ক্রিয়েট হয়েছে। আপনারা দেখবেন গত 1 বছরে কিন্তু স্মার্টফোনের দাম অনেক বেড়ে গেছে এবং সামনেও আমরা অ্যান্টিসিপেট করছি যে এটার দাম আরও বাড়বে এবং এটার কিন্তু একটা বড় ইম্প্যাক্ট আসলে কাস্টমারদের যে প্রাইস সেই প্রাইসের মধ্যে কিন্তু পড়তেছে। আমরা Xiaomi থেকে যেটা চেষ্টা করছি যে আমাদের যেহেতু গ্লোবাল সাপ্লাই চেন অনেক শক্তিশালী এবং আমাদের যে HQ এবং রিজনাল লেভেলের যে এক্সপার্টিস তাদের মাধ্যমে আমরা যে কোম্পানিগুলোর সঙ্গে আসলে পার্টনারশিপ করি, আমরা লং টার্ম পার্টনারশিপের মাধ্যমে আমাদের এই সাপ্লাই চেনকে আরও বেটার করার চেষ্টা করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা সোর্সিং সাইডেও কিন্তু অনেক ডিপলি কাজ করছি যেন আমাদের এই যে দাম বাড়ার যে অবস্থা তৈরি হয়েছে সেটাকে কতটুকু কন্ট্রোল করা সম্ভব এবং আমাদের যে কাস্টমারদেরকে অনেস্ট প্রাইসে আসলে প্রোডাক্ট দেওয়ার যে আমাদের ইচ্ছা, সেই ইচ্ছাটাকে আমরা সবসময় অগ্রাধিকার দিয়ে থাকি। HyperOS এটার মাধ্যমে আপনারা একটা নিজস্ব আসলে ইকোসিস্টেমই তৈরি করে ফেলেছেন, কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার। আমি যখন পড়ছিলাম এটা নিয়ে, এই সিস্টেমটা, এই অপারেটিং সিস্টেমটা নিয়ে বাংলাদেশিদের মধ্যে আসলে চাহিদাটা কেমন, বা তাদের যে প্রতিক্রিয়া, তারা কি মনে করছে এটা আসলে তাদের জন্য কতটুকু উপকারী? HyperOS লঞ্চ করার পর আমরা কাস্টমারদের কাছ থেকে কিন্তু দারুণ সাড়া পেয়েছি। এটা একটা বড় কারণ হচ্ছে এখন আমরা HyperOS যে আমাদের ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের মাধ্যমে কিন্তু সমস্ত স্মার্ট ডিভাইসকে কিন্তু ইন্টিগ্রেট করতে পারি। আমি একটা উদাহরণ দিই, আমার বাসায় আমার Xiaomi স্মার্টফোনের মাধ্যমে আমি টিভি অপারেট করি, আমার স্মার্ট ওয়াশার ড্রায়ার অপারেট করি, আমার স্মার্ট এয়ার পিউরিফায়ার অপারেট করি। ইন ফিউচার যে আমরা আরও যে স্মার্ট ডিভাইস আনবো, উই হ্যাভ লাইক এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর অ্যান্ড অল আদার ডিভাইসেস, ইভেন আমাদের ট্যাগ, অল দ্য ডিভাইসেস আর ইন্টিগ্রেটেড এই কিন্তু HyperOS ইকোসিস্টেমে। তাহলে কাস্টমার যেটা বললেন যে অনেক সিমলেস এবং খুব ঝামেলা ছাড়া যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স কিন্তু আসলে আমরা একমাত্র Xiaomi দিতে পারি। বিকজ আমার Xiaomi হোম যে অ্যাপস, সেই অ্যাপের মাধ্যমে আমি সবগুলো প্রোডাক্ট কিন্তু আমার পাম্পের মধ্যে আমি সব কিছু করতে পারতেছি। এখন হচ্ছে বাংলাদেশে অবৈধ পথে আসলে আনঅফিশিয়াল ফোনের বাজার এখন অনেক কম আসে, সেটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা আসলে আপনারা কিভাবে প্রতিরোধ করছেন, বা এই মানে যারা চক্র, এদেরকে আপনারা কিভাবে কন্ট্রোল করছেন যে আমাদের যেন, মানে আমরা যারা কাস্টমার আছি তারা যেন অ্যাকচুয়াল প্রোডাক্টটাই পাই? হ্যাঁ, তো অফিসিয়ালি যেন সবাই ফোনটা কিনে, সেটাতে আপনারা কিভাবে উৎসাহিত করছেন যে ওই ফোনগুলো তো আসলে ভালো না, বা যেহেতু একটা 2 নাম্বার কিছু ব্যাপার স্যাপার থাকে, তো আমরা তো চাই সবাই আসলে অফিসিয়াল ভালো ফোনটাই কিনুক। তো এই ক্ষেত্রে আপনাদের মানে কি কি চ্যালেঞ্জ আপনারা ফেস করেছেন, কিভাবে সেটা কোপ আপ করছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেহেতু বাংলাদেশে স্মার্টফোন ইন্ডাস্ট্রি এখন অনেক বড়, আর এর মধ্যে একটা বড় অংশ আসলে কিন্তু আমাদের এই যে আমরা বলি যে গ্রে যে ইম্পোর্ট হয়, সেই গ্রে ইম্পোর্ট একটা অংশ দখল করে রেখেছে। তো আমরা যারা বৈধভাবে স্মার্টফোন বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করতেছি অথবা আমরা ইম্পোর্ট করতেছি, কয়েকটা পয়েন্ট এখানে আছে। এক হচ্ছে মোরাল পয়েন্ট, গ্রাউন্ড থেকে যদি বলি আমরা, তাহলে এটা হচ্ছে বৈধ ফোন। আমি এই ফোনটা আনতেছি হচ্ছে সরকারকে নির্দিষ্ট যে শুল্ক আরোপ করা আছে সেই শুল্ক দিয়ে, এবং সেটা কিন্তু এই শুল্ক দিয়ে কিন্তু আসলে দেশ চালানো হয়, সরকার দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। এবং আমরা শুধু স্মার্টফোন না, যে কোনো প্রোডাক্টই আমরা কিনি, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা শুল্ক দিয়ে কিনি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা যেহেতু বৈধ ফোন, এটা কিন্তু আমাদের যে IMEI হোয়াইট লিস্টিং, সেই হোয়াইট লিস্টিং কিন্তু এটা অন্তর্ভুক্ত। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে যে এই ফোনে অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছি আমরা কিন্তু যে গ্রে প্রোডাক্ট যেগুলো, সেগুলোতে কিন্তু কাস্টমাররা অফিসিয়াল ওয়ারেন্টি পাবে না। আর অফিসিয়াল ওয়ারেন্টির সুবিধা কি, যে আমরা আমাদের যে গ্লোবাল সাপ্লাই চেনের যে পার্টস, সেই পার্টস দিয়ে হচ্ছে গিয়ে ওয়ারেন্টি আমরা সলভ করতেছি। আমাদের যে দারুণ যে সব টেকনিশিয়ানস আছে, তারা খুব কম সময়ের মধ্যে এই ফোনগুলোকে আফটার সেল সার্ভিস দিচ্ছে, যেটা আসলে অবৈধ ফোন থেকে পাওয়া খুবই কঠিন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি বলি যে Xiaomi বাংলাদেশ শুরু থেকে কিন্তু সরকারের সাথে একযোগে কাজ করে যাচ্ছি, যে আস্তে আস্তে এই গ্রে মার্কেটটাকে যেন কন্ট্রোল করা হয়। সরকারের যে একটা দারুণ পদক্ষেপ আছে, NER যে বাস্তবায়ন করার যে রূপরেখা আছে, সেটাতে কিন্তু আমরা Xiaomi বাংলাদেশ থেকে সবসময় সহযোগিতা করে এসেছি।
শাওমি তো বৈশ্বিকভাবে আসলে ইলেকট্রিক গাড়ি অলরেডি নিয়ে এসছে। এখন বাংলাদেশি ক্রেতাদের কি ওদের সম্ভাবনা আছে কিনা ভবিষ্যতে যে এরকম কোনো একটা বড় চমক বা ক্যাটাগরি প্রোডাক্ট আমরা দেখতে পারবো বা ইউজ করতে পারবো আমাদের দেশে? এটা কি মনে হয় আপনার, বা আপনারা কি ভাবছেন? অবশ্যই আমাদের SU7 দিয়ে আমরা প্রথম যে গাড়ি, ইলেকট্রিক গাড়ি যে আমরা চায়নাতে লঞ্চ করি, সেটার আমরা দারুণ সাড়া পেয়েছি, অভাবনীয় সাড়া পেয়েছি। যে কারণে চায়নাতে এখন যে ডিমান্ড তৈরি হয়েছে, আমরা আসলে সেই ডিমান্ডটা আগে ফুলফিল করে আমরা খুব তাড়াতাড়ি বিশ্ব বাজারে আমরা গাড়ি নিয়ে যাব। এবং অবশ্যই আমাদের যে গ্লোবাল যে ফিলোসফি, যে হিউম্যান কার হোম, এই ইকোসিস্টেমকে প্রত্যেকটা কাস্টমারকে আসলে ইন্টিগ্রেট করা, সেই ইন্টিগ্রেশনের ধারা কিন্তু বাংলাদেশ পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা আশা করি যে আমাদের যদি বাজার এবং পলিসিগত যে বিষয়গুলো আছে, এটা ফেভারেবল হলে অবশ্যই আমরা বাংলাদেশে আমাদের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করব। বাংলাদেশে অনেক বড় মার্কেট অবশ্যই, এবং এই গাড়ির এবং মার্কেট কিন্তু আরও বড় হচ্ছে। এবং আমাদের যে এগেইন সবগুলো প্রোডাক্টই কিন্তু আমাদের একই ফিলোসফি, যে বেস্ট টেকনোলজি অ্যাট অনেস্ট প্রাইস। সো আমরা ওই অনেস্ট প্রাইসিং নিয়েই আসলে বাংলাদেশের বাজারে যত ধরনের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট নিয়ে আসবো। এবং আমিও খুবই আশাবাদী যে গাড়ি আমরা একসময় শাওমি গাড়ি বাংলাদেশে দেখবো। বাংলাদেশের প্রযুক্তি খাতে যে শীর্ষ অবস্থানে শাওমি রয়েছে, আপনি সেখানে দীর্ঘদিন ধরে রয়েছেন। প্রতিদিনের বাংলাদেশের পাঠকদের জন্য যারা কর্পোরেট জগতে যুক্ত হতে চান বা টেক জগতে যুক্ত হতে চান, ক্যারিয়ার হিসেবে এটাকে নিতে চান, তাদের জন্য আপনার কী কী পরামর্শ রয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বলবো যে পয়েন্ট, যে আমাদের নেক্সট জেনারেশন আসলে তাদের ক্যারিয়ারকে কোথায় নিয়ে যাবে। আমরা যারা টেক কোম্পানিতে চাকরি করি, অনেকদিন ধরে আছি, তারা আসলে একটা ভালো ওভারভিউ পাচ্ছি। যেহেতু একটা হিউজ ইনভেস্টমেন্ট এআইতে যাচ্ছে, তার মানে আসলে টেকনোলজি অনেক বেশি ডিপেন্ডেন্ট হবে এআইয়ের উপর। আমার কথা যদি চিন্তা করি, আমাকে একটা পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে আমার কাজের জন্য, যেন আমি খুব স্মুথলি ফ্ললেস কাজ করতে পারি এবং আমার কাজ যেন আরও সহজ হয়, সেই জন্যই কিন্তু এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেওয়া। এবং এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের পর আমি অনেক বেনিফিটেড হয়েছি, এবং এটা কিন্তু আসলে উত্তর আরও বাড়তে থাকবে। আমার অ্যাডভাইস টু আওয়ার নেক্সট জেনারেশন, যে আপনাদের এআইয়ের যে লিটারেসি, এটা বাড়ানোর চেষ্টা করেন। এখন তো লার্নিং ইজ ভেরি ইজি, অনলাইনে সব কিছুই পসিবল, লাইক ইউ হ্যাভ ভিডিওস, টিউটোরিয়ালস অ্যান্ড কোর্সেস অ্যান্ড এভরিথিং। সো আপনারা চাইলেই কিন্তু এই জিনিসগুলো জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশের তরুণ এবং যে নবীন সমাজ, তাদের জন্য আমার অ্যাডভাইস হচ্ছে যে জানার চেষ্টা, শেখার চেষ্টা, এটা যেন অদম্য হয়, এটা যেন কখনো থেমে না থাকে। ইভেন আমরা যারা এখন লাইক মিলেনিয়াম, যারা হচ্ছে এখন 40+ চলে আসি, আমাদের কিন্তু প্রত্যেক দিন শিখতে হয়, পড়তে হয়, জানতে হয়। এবং এই জানার প্রবণতা অব্যাহত রাখলেই কিন্তু আমরা কিন্তু গ্লোবাল যে স্ট্যান্ডার্ডস, গ্লোবাল যে ট্যালেন্ট পুল, সেই ট্যালেন্ট পুলের কাছাকাছি আমরা যেতে পারবো, আমরা সেখানে আমরা দাঁড়াতে পারবো। সো আমার একটা অ্যাডভাইস টু অল আওয়ার নিউ জেনারেশন, যে এআই লিটারেসি বাড়ানোর চেষ্টা করো। সো দিস ইজ ফিউচার, দ্য এআই স্টর্ম ইজ কামিং অ্যাহেড। সো আপনারা চেষ্টা করেন যেন এই যে নতুন যে টেকনোলজি বেসড যে লাইফ, সেই লাইফের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করার জন্য।